হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেও হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি ঢেপি। ঢেপিকে নিয়ে কথা বলতে এসছি। তোমরা দেখেছো যে রিসেন্টলি ঢেপির সীমাদিকে মানে পুরো দমে মানে এদেশের নাগরিকত্ব সীমাদির নেই, সীমাদি এদেশের নাগরিক নয়, সীমাদির জন্মবৃত্তান্ত, সীমাদির কর্মবৃত্তান্ত, সীমাদির সমস্ত কিছু নিয়ে জল ঘোলা করে খিচুড়ি পাকিয়ে এই নচ্ছার কিন্তু বসে আছে। এবং ওর বক্তব্য হচ্ছে যে সীমাদির রিসেন্ট তোমরা জানো যে পাসপোর্ট নিয়ে একটা সমস্যা ঘটেছিল। প্রথমে কি আসলো যে সীমাদির জন্মবৃত্তান্ত, সীমাদি কোন জন্মদিন পালন করছে। আমি কালকে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল যে এক দিদিভাই যে এই মহিলা যিনি সীমাদির জন্মবৃত্তান্তের ওপরে প্রশ্নচিহ্ন তুলছে যে কোন জন্মদিন পালন করছে, কিসের জন্মদিন, যে মানুষের জন্মেরই ঠিক নেই তার আবার কিসের জন্মদিন পালন করছে, কোন জন্মদিনের ডেটটা পালন করছিস, যেটা তোর বাবা মা তোকে অ্যাডপ্ট করেছে সেই ডেটটা, নাকি তুই যেই দিনকে তোর মা বাবা অরিজিনাল তোকে পৃথিবীতে এনেছে সেই দিনটার জন্মদিন পালন করছিস, কোন দিনের জন্মদিন পালন করছিস। সীমাদিকে প্রশ্নচিহ্ন তুলেছে। এবার সেখানে আমাকে কমেন্ট বক্সে একজন লিখেছে যে এ মহিলা কত বড় ভণ্ড যে যার বাড়িতে একটা অ্যাডপ্টেড চাইল্ড রয়েছে। তোমরা সবাই জানো যে ওর যে ননদ রয়েছে, ননদের কিন্তু বাচ্চা কাচ্চা নেই, তারা কিন্তু একটা বাচ্চা অ্যাডপ্ট করেছে। তাহলে যার বাড়িতে একটা অ্যাডপ্টেড চাইল্ড রয়েছে সে কি করে আরেকজন অনাথ বাচ্চার দিকে আঙুল তুলে এই প্রশ্নটা আনতে পারে সমাজ মাধ্যমে যে তোর আবার কিসের জন্মদিন, যার বাবা মার ঠিক নেই তার কিসের জন্মদিন পালন করছিস, কোন জন্মদিনটা তোর পালন করছে, বাবা মায়ের জন্ম দেওয়ার জন্মদিনটা নাকি তোকে যেদিনকে কুড়িয়ে পেয়েছে বা অ্যাডপ্ট করেছে সেই দিনটা। এবার আমি কালকে সেই দিদিভাইকে কিন্তু ভুল একটা তথ্য দিয়েছি যে আমি ভেবেছিলাম এই কথাটা, ওর এই ভিডিওটা আমি দেখিনি, আমি যেই ভিডিওটা দেখেছিলাম সেটা হচ্ছে সাদার ভিডিও। তো আমি সাদার ভিডিও দেখে এই এই কথাটা আমি কালকের ভিডিওতে এনেছিলাম, কিন্তু পরে দেখলাম না 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 না, সাদার সঙ্গে এই সভ্য সমাজের সভ্য একেবারে ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ডেড মানুষের হাউস ওয়াইফও এই ধরনের নোংরা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এসে রাখছে। কি কারণ না, তার মেয়ে ঘরে দরজা বন্ধ করেছে, মানে ছেলে নিয়ে গিয়ে ঘরে দরজা বন্ধ করেছে, এইটা সীমাদি বলাতে সীমাদির এটা পানিশমেন্ট। তোর জন্মবৃত্তান্ত কি তুই সোশ্যাল মিডিয়ায় বল যে তুই কোন জন্মদিনটা পালন করলি। বুঝতে পেরেছেন যে রিভেঞ্জটা কোন জায়গা থেকে আসছে। কেন ওর মেয়েকে বলা হয়েছে যে ওর মেয়ে ছেলে ঢুকিয়ে দরজা বন্ধ করেছে, সেই কথাটা সীমাদি কেন বলল, সেই কারণের জন্য এই জিনিসগুলো সীমাদির দিকে ও এখন ছুঁড়ে মারছে। এইবার বক্তব্য হচ্ছে সীমাদির পাসপোর্ট নিয়ে একটা সমস্যা হয়েছিল, যেটার জন্য সীমাদি তার দিদির কাছে, পাতানো দিদির কাছে একটা সাহায্য চেয়েছিল যে আমার পাসপোর্টটা করে দেওয়ার জন্য। কেন উনি যেহেতু লিগাল ব্যাপার ট্যাপার বোঝেন তাই ওনাকে ফোন করেছিল সীমাদির এই পাসপোর্টের ব্যাপারে, যেটা সীমাদিও কিন্তু একটা লাইভে স্বীকার করেছে, হ্যাঁ আমি পাসপোর্টের ব্যাপারে ওনার সাথে কথা বলেছিলাম। এইবার ওর কথা হচ্ছে সীমাদি নাকি বলেছে যে সীমাদির বার্থ সার্টিফিকেট নেই। এবার অনেকেই জানো যেখানে সীমাদির কোথায় জন্ম হয়েছে কি হয়েছে কেউ জানে না, তাকে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে পেয়ে প্রথমে যেই গল্পটা সীমাদি আমাদেরকে দিয়েছিল সেই গল্পটাতে আমরাও প্রশ্নচিহ্ন তুলেছিলাম, আমিও প্রশ্নচিহ্ন তুলেছিলাম যে একজন পুলিশ অফিসার কি করে একটা বাচ্চাকে এনে রেড লাইট এরিয়ার একজন মহিলার হাতে তুলে দিতে পারে, যেখানে আমরা জানি কোনো বাচ্চাকে যদি পাওয়া হয় তাকে প্রথমে অনাথ আশ্রমেই দেওয়া হয়, সেখান থেকে যদি কোনো সহৃদয় ব্যক্তি সেই বাচ্চাকে অ্যাডপ্ট করে, অ্যাডপশনের মাধ্যমে সেখান থেকে তারা কিন্তু অ্যাডপ্টেড চাইল্ড হিসাবে এক একটা পরিবারে যায়, এটাই প্রসেস। সেইখানে দাঁড়িয়ে কি করে একজন পুলিশ অফিসার মানে ওকে পেয়ে রাস্তার পাশে রেল লাইনের ধারে পেয়ে তারপরে তাকে এনে ওর নাম কি বলে থানার সামনে ফেলে দিয়ে, মানে থানার লোকরা তাকে উদ্ধার করে একটা রেড লাইট এরিয়ায় একজন পতিতার হাতে তুলে দিতে পারে।
যেটা কিন্তু আমরাও প্রশ্নচিহ্ন তুলেছিলাম। তো সেইটা এত বছর পরে, এত বছর মানে একজন পতিতালয় মানে থাকা একজন মহিলার সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্ব রাখার পরে তার সঙ্গে তার সে যে কন্টেন্ট নিয়ে কাজ করেছে সেই কন্টেন্টের খবরাখবর ভেতর থেকে নিয়ে মালাইমারকে চা খেয়ে এতদিন পরে তার মনে পড়েছে যে একজন পুলিশ ইন্সপেক্টর কি করে এই রকম একজন রেড লাইট এরিয়ায় কর্মরত মহিলার হাতে একটা বাচ্চাকে, মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে তুলে দিল। যদি ওনাকে আজকে ডেটে ও পেত তাহলে আজকে ওনার ধুনধুনি নাড়িয়ে ওনার চাকরি নিয়ে টানাটানি করিয়ে দিত। ও এত বড় একজন পাওয়ারফুল মানুষ, এটাই ওর বক্তব্য। তো আজকে ও যেটা বলতে চাইছে যে সীমাদির যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কি করে তার আধার কার্ড, তার প্যান কার্ড, তার ভোটার কার্ড, তার রেশন কার্ড বেরোলো? তাহলে যদি জন্মের সার্টিফিকেট না থাকে, বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে জানতে হবে যে এই সার্টিফিকেটগুলো কোনো না কোনো মানুষকে টাকা পয়সা খাইয়ে বেআইনি পথে করানো হয়েছে। তার মানে এগুলো হচ্ছে ইল্লিগাল। তাহলে ওর জন্মের কোনো ঠিক নেই এবং ওর বার্থ সার্টিফিকেটও নেই। তাহলে এটা বোঝাই যাচ্ছে এই কাজগুলো যে করেছে এগুলো ইল্লিগাল কাজ। ও মানে কি বলবো, ও মানে এই দেশেরই নাগরিক নয়, কারণ ওর এই দেশের নাগরিকত্বই নেই। ও যে এই দেশের নাগরিক তার কোনো প্রমাণপত্রই নেই। যেগুলো ওর কাছে রয়েছে, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এগুলো সব মিথ্যে। এবার আমি জানি না যে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্ট করো যে সীমাদি কোনো জায়গায় এমন কথা বলেছে নাকি যে সীমাদির বার্থ সার্টিফিকেট নেই। এবার আমরা কিন্তু আগেকার বহু মানুষেরই জানি যে বার্থ সার্টিফিকেট থাকতো না, অনেকের বাড়িতে জন্ম হতো, বার্থ সার্টিফিকেট থাকতো না। তাহলে তারা যে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো করেছিল, তাদের জন্ম বৃত্তান্তটা মানে তাদের জন্ম এই দেশে হয়নি, এটা প্রমাণিত হলো। তারা বেআইনিভাবে এই দেশে রয়েছে, ভারতে তারা বেআইনিভাবে রয়েছে, অর্থাৎ তারা ভারতীয় নাগরিকই নয়, তাদের নাগরিকত্বই নেই। যেগুলো রয়েছে সেগুলো ফলসভাবে রয়েছে। আগেকার দিনের মানুষদের আমি জানতাম যে অনেকেরই বাড়িতে জন্ম হতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট থাকতো না। অনেকেরই এরকম ছিল। আমাদের এখনও অনেকের দাদু ঠাকুমা মানে ঠাকুরদাদের নিশ্চয়ই এরকম গল্প শুনেছো যে সেই সময় তাদের বাড়িতে জন্ম হয়েছে এবং সেইখানে তাদের বার্থ সার্টিফিকেট ছিল না। তো এইটা হচ্ছে ওর বক্তব্য। এবার মানে সীমাদির সত্যি বার্থ সার্টিফিকেট আছে না নেই সেটা আমি জানি না। এবার এর কথা হচ্ছে বার্থ সার্টিফিকেটটা যখন করা হয়ে মানে নেই, তার মানে বার্থ সার্টিফিকেটটা কেন করা হয়নি? কারণ হচ্ছে একটা কথা সীমাদির মুখে আমি শুনেছি, একটা লাইভে বলেছে যে তার মা বাবা যে তাকে অ্যাডপ্ট করেছে তার প্রপার কাগজপত্র সীমাদির কাছে নেই। কারণ তার বাবা মা আইনতভাবে যে একেবারে লিগাল ওয়েতে যে বাচ্চা অ্যাডপ্ট করে সেইটা কিন্তু তারা করেনি। আমি যদি ভুল বলে থাকি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো করেনি, সেই কারণের জন্য তার কাছে লিগাল ডকুমেন্টস যে তার বাবা মা তাকে অ্যাডপ্ট করেছে যে লিগাল কাগজপত্র সেটা কিন্তু নেই। এবার এইখানে দাঁড়িয়ে এ বলছে তার মানে এর বাবা অ্যাকচুয়ালি ওই যে পুলিশের গল্পটা দিয়েছিল যে পুলিশ নিয়ে গিয়ে ওর মায়ের কাছে একে তুলে দিয়েছিল, এটা একেবারেই মিথ্যা গল্প। কারণ এই গল্পটা ফেঁদেছিল ও কিন্তু অ্যাকচুয়ালি হয়তো এর মানে ওর মায়েরই সন্তান। যেহেতু ওর মা লিগালভাবে মানে কারো স্ত্রী না হয়ে এই বাচ্চাকে পৃথিবীতে এনেছে, সেই কারণের জন্য যেহেতু বাচ্চাটার পিতৃ পরিচয় নেই সেই জন্য হয়তো বলেছে যে তোকে কেউ ফেলে দিয়ে গেছে, আমরা অ্যাডপ্ট করেছি, অ্যাডপ্ট করে আমরা মানুষ করেছি। এবং এই বাবা যে সীমাদি যাকে বাপি বলে, এ আদৌ এর মানে বাবা মানে কিরকম মানে জাস্ট আর কি পালিত বাবা, এর হয়তো অন্য কোথাও বিয়ে শাদী সংসার রয়েছে। এই মায়ের সাথে মানে সীমাদির যার কাছে বড় হয়েছে, যিনি পতিতালয়ের মানে থাকতেন,
সেই ভদ্রমহিলার ইনি হয়তো কাস্টমার ছিল বাবু কালচারে, যেরকম থাকতো আগেকার দিনে, তোমরা দেখেছো যে রক্ষিতা হয়ে থাকতো অনেক বাইজি টাইজিরা আর কি। সো সেরকমই হয়তো এর মায়ের সঙ্গে এই ভদ্রলোক মানে কাস্টমার ছিল এবং আসা যাওয়া করতো, সেই হিসাবে এর মা একে নিয়ে থাকতো, সবার কাছে স্বামী হিসাবে পরিচয় দিত, কিন্তু লিগালি তারা স্বামী স্ত্রী ছিল না। হয়তো এই ভদ্রলোকের আলাদা কোথাও সংসার ছিল, তারা হয়তো জানতোই না যে এই মহিলার মানে এই ভদ্রলোকের এরকম একটা কন্যা রয়েছে, যাকে অবৈধভাবে আর কি রেখে দিয়েছেন উনি, এরকম একজন রয়েছে, সেই গর্ভে একজনের সন্তান জন্মেছে যার কোনো পিতৃ পরিচয় তিনি দিতে পারবেন না, সেই কারণের জন্যই হয়তো এইভাবে বলেছে। এবং যেহেতু পিতৃ পরিচয় দিলে সম্পত্তির অধিকার দিতে হবে ওই ভদ্রলোককে, সেই কারণের জন্যই হয়তো লিগালিভাবে তাকে অ্যাডপ্ট করা হয়নি, এবং তার যে ওই পিতৃ পরিচয় যেখানে রয়েছে সেখানে পিতৃ পরিচয়ের জায়গায় ওই ভদ্রলোকের নাম নেই। এবার পিতৃ পরিচয়ের জায়গায় মানে বার্থ সার্টিফিকেটে বাবার নাম সীমাদির আছে না নেই সেটা তো সীমাদি বলতে পারবে, আমার জানার কথা নয়। এবং সেখানে মায়ের নাম বাবার নাম আছে কি না, জন্মের সার্টিফিকেটই যদি না থাকে, ও যেটা বলছে যে সীমাদি নাকি বলেছে তার বার্থ সার্টিফিকেটই নেই, সেই কারণের জন্য তার মানে পাসপোর্টে প্রবলেম হয়েছে, এবং তার জন্য ওইসব দলিলপত্রের নাকি একটা দরকার হয়েছে, মানে দাদুর দলিল আর কি চাওয়া হয়েছে, মানে সেরকম একটা ব্যাপার নাকি পাসপোর্টের জন্য হয়েছে। যদিও পাসপোর্টের ক্ষেত্রে দলিলের কোনো দরকার লাগে না, পাসপোর্টের ক্ষেত্রে প্যান কার্ড, আধার কার্ড এবং মানে জন্মের সার্টিফিকেট বলো বা স্কুল লিভিং সার্টিফিকেট যেটা থাকে আর কি, সেটা মানে ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শো করলেও হয় এই রকম। এবার সেই ক্ষেত্রে মানে রেশন কার্ডটা প্রাধান্য নয় যে রেশন কার্ডই থাকতে হবে। এবার কথা হচ্ছে প্যান কার্ডে বাবার নাম থাকতেই হয়। এবার অনেক জায়গায় প্যান কার্ডে অনেক সময় বাবার নাম থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি কোনো সিঙ্গেল মাদার হয় সেই ক্ষেত্রে বাবার নাম না থেকে মায়ের নামও থাকতে পারে। এবার আমি জানি না যে সীমাদির এখানে কোন কোন জায়গায় মানে তার ডকুমেন্টের মধ্যে কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে, কি কারণের জন্য তার পাসপোর্টটা সেইভাবে হয়নি। আমি কিন্তু বহুদিন আগে একবার শুনেছিলাম যে তার পাসপোর্টটা হচ্ছে না, কারণ তার যেহেতু তার নামে একটা কেস হয়েছে, সেই কারণের জন্য সীমাদির পাসপোর্টটা আটকে গেছে। এবার সীমাদি যদিও বলেছিল আমার পাসপোর্টটা হয়েই যেত, সেই সময় আমি মানে সীমাদির হাজব্যান্ডকে নিয়ে প্রচুর পরিমাণে মানে অসুস্থতা এমন বেড়ে গেছিলো, সীমাদি ওইদিকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল এবং সেই সময় ব্যাঙ্গালোর নিয়ে গেছিল শুভদাকে, তাই কারণের জন্য সেই সময় পাসপোর্টের যেই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার কথা ছিল সেগুলো দিতে পারিনি বলে হয়নি, না হলে এতদিনে পাসপোর্ট হয়ে যেত। এবার কথা হচ্ছে যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে সীমাদি স্কুলে পড়াশোনা করলোটা কি করে, এটাও কিন্তু একটা প্রশ্ন। যে আমরা জানি বার্থ সার্টিফিকেট লাগে স্কুলে ভর্তি হতে গেলে, তাহলে সীমাদির যদি বার্থ সার্টিফিকেট না থাকে, যেটা ঢেপি বলছে যে সীমাদির বার্থ সার্টিফিকেট নেই, তাহলে সীমাদি স্কুলে পড়াশোনাটা করলো কি করে পড়াশুনো করলো। এবং এত দিন ধরে আজকে সীমাদি এতদিন ধরে যেই বাড়িতে বসবাস করলো সেই বাড়িতে কি সীমাদির জানার কথা ছিল না যে তার মা এবং বাবা যাকে ডাকছে তারা লিগালি বিবাহিত কি বিবাহিত না, যে তারা না বিয়ে করেই তার মাকে রক্ষিতার মতন রেখে দিয়েছিল এই ভদ্রলোক, সেটা ব্যাপার মানে সেই ব্যাপারটা ঘটেছে কি না সেটা তো সীমাদি জানতে পারবে। কিন্তু সীমাদির থেকে ও এতটাই বেশি জানে যে ও এই পদ্ধতি হতে পারে, সেটা ও বলতে বসলো। এবার বক্তব্য হচ্ছে রিসেন্ট নাকি সীমাদির মানে কমেন্ট বক্সে রুনাদি তোমরা সবাই জানো যে রুনাদি হচ্ছে এমন একজন ক্রিয়েটার যে সবার কমেন্ট বক্সে ঘোরে, সবার কমেন্ট বক্সে যায়, যেখানে কমেন্ট করার প্রয়োজন মনে করে কমেন্ট করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদির সঙ্গে একটা রুনাদির একটু মতপার্থক্য হয়েছে কিনা, সীমাদি বলেছে যে তুমি কিন্তু এই যে তোমার স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই মানে তুমি মানে কখনো কাউকে নিয়ে নেগেটিভ বলছো, কখনো পজিটিভ বলছো, মানে যখন তোমার যেই পয়েন্ট অফ ভিউ থেকে কোনো মানুষকে নিয়ে ধরো তুমি পজিটিভ ভিডিও করছো, তারপরে তোমার কোনো জায়গায় নেগেটিভ মনে হলো তুমি নেগেটিভ বলছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমাকে ঠিকভাবে
পছন্দ করবে না, কারণ ভিউয়ার্সরা একটা জিনিস দেখতে পছন্দ করে যে যাকে নিয়ে পজিটিভ করছি পজিটিভটাই দেখতে ভালোবাসে, যাকে নিয়ে নেগেটিভ করছি নেগেটিভটাই দেখতে ভালোবাসে। এবার সেই জায়গায় রুনাদির বক্তব্য, রুনাদি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার, যেখানে তার ঠিক মনে হবে সেখানে তিনি ঠিক বলবেন, যেখানে তার ভুল মনে হবে সেখানে তিনি ভুল বলবেন। এই মতে আমিও বিশ্বাসী যে একটা মানুষকে আমি সমর্থন করি মানেই এটা নয় যে আমি তাকে অন্ধের মতন সাপোর্ট করে যাব। সে অন্যায় করছে দেখেও আমি তার অন্যায়টাকে ঠিক বলবো, যেটা আমি শুয়ের ক্ষেত্রে করতে পারিনি। বারবার আমি দীর্ঘদিন ওকে নিয়ে কিন্তু আমি মানে বিগত 2 বছর থেকে আমি টানা ওকে নিয়ে কিন্তু পজিটিভ ভিডিও করে গেছি। কিন্তু যখন এই যে ঘাপলাটা শুরু করলো, এই যে মিথ্যাচারিতা শুরু করলো, এই যে নাটকবাজিটা শুরু করলো, সেই নাটকবাজিটা দেখার পরে আমি কিন্তু বারবার ভিডিওর মাধ্যমে ওকে বোঝানোর চেষ্টা করেছি। ও এই কান দিয়ে ঢুকিয়েছে, এই কান দিয়ে বের করেছে। উপরন্তু আমার কথা তো সেটা শোনার প্রয়োজনই মনে করেনি, উল্টো ব্যঙ্গ করে কেন ওর গ্রহণযোগ্যতা ওর ভিউয়ার্সদের কাছে কমছে সেটা যখন আমি বলতে গেছি তখন কিন্তু ও আমাকে উল্টো ব্যঙ্গ করে আমাকেই বোঝাতে চেয়েছে আমি ভুল ও ঠিক, আমি ওকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি। তো সেরকম ওর সঙ্গে আমার একটা মতপার্থক্য তৈরি হয়ে গেল। কি কারণ না, ওকে আমি অন্ধের মতন সাপোর্ট করতে পারলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে ওর যে ভালোবাসার ভিউয়ার্সরা তারা কিন্তু আজকের ডেটে আমাকেও আর দেখছে না। একটা সময় যারা আমাকে মানে প্রচণ্ড পরিমাণে আমার কমেন্ট বক্সে আলোকিত করতো তাদের কিন্তু আজকের ডেটে আমার কমেন্ট বক্সে দেখতে পারবে না, কারণ আমি এখন শুধুমাত্র নেগেটিভ জিনিসটা যেটা দেখছি সেটা আমি তুলে ধরছি। তো সেই ক্ষেত্রে সীমাদিরও বক্তব্য যে তোমাকে যদি তুমি ওই রকম করো তাহলে তোমাকে ভিউয়ার্সরাও সেইভাবে গ্রহণ করবে না। এবং রুনাদির জায়গা থেকে বলেছে আমি স্বতন্ত্র ক্রিয়েটার, আমি সমালোচনা জগতে রয়েছি, আমার সমালোচনার জায়গায় যাকে ঠিক মনে হবে যখন ঠিক মনে হবে তখন তাকে ঠিক বলবো, যখন তার কোনো কার্যকারিতা ভুল মনে হবে ভুল প্রমাণ করব। এবার সেই জায়গায় যে সীমাদি একটা গ্রুপে দীর্ঘদিন ছিল, তোমরা সবাই জানো যে অনেস্ট গ্রুপে সীমাদি ছিল, এবং সেইখানেও সীমাদিকে পরিচালনা করার কেউ চেষ্টা করেছিল, যেই কারণের জন্য সীমাদি ওখান থেকে বেরিয়ে এসছে। কারণ সীমাদিও একজন স্বতন্ত্র ক্রিয়েটার, সেও কারো পদতলে বা কারো পদলেহন করে থাকতে পছন্দ করে না। তিনি তার মর্জি মতন কন্টেন্ট করবেন, যাকে যখন মনে হবে কন্টেন্ট করবেন। কেউ তার উপরে চাপিয়ে দেবে, রাত্রি 2টোর সময় উঠিয়ে বলবে এই তুমি একে নিয়ে লাইভ করে গালাগালি দাও, এই একে নিয়ে এক্ষুনি ভিডিও নামাও, এই তুমি ওকে নিয়ে এক্ষুনি কথা বলো, আমাকে গালাগালি দিয়েছে। এইটা সীমাদির দ্বারা হবে না, যেটা কিন্তু রুনাদিও একই জায়গা থেকে বলেছে আমার দ্বারাও এটা হবে না, কারণ তুমিও যেমন স্বতন্ত্র ক্রিয়েটার আমিও সেমন স্বতন্ত্র ক্রিয়েটার। কিন্তু ঢেপি এখানে কি করলো, ঢেপি রুনাদিকে পক করে মানে বোঝাতে চাইলো দেখো তুমি এই যে এতদিন দাল্লি কিমাদাল্লি করেছো, এই দাল্লি কিন্তু তোমাকে দাল্লি বানাইয়েই রাখতে চাইছে, মানে যাতে তুমি ওর পোষ্যের মতন থাকো এবং তুমি ওর চাটুকারিতা করো, সেটাই ও চাইছে, সেটাই কিন্তু ও তোমাকে কমেন্ট বক্সে বুঝিয়ে দিল। তা আমি বলছি তোর এত মাথা মানে রুনাদিকে নিয়ে এত মাথা খারাপ করার কিছু নেই। রুনাদি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, সীমাদিও একজন স্বতন্ত্র ক্রিয়েটার। রুনাদি কি নিয়ে ভিডিও করবে যথেষ্ট জ্ঞান তার আছে, আর সীমাদিও তাকে যেটা বলেছে সেটা রুনাদি গ্রহণ করবে না সেই সম্বন্ধে যথেষ্ট রুনাদির মানে জ্ঞান রয়েছে। তোকে এখানে পোক না করলেও চলবে, রুনাদি যথেষ্ট বুদ্ধিমান এবং সীমাদিও যথেষ্ট বুদ্ধিমান, বুঝতে পেরেছিস? তুই এখানে শেয়ানাবাজিটা একটু কম কর, এখানে কম কর। এবার তোর বক্তব্য হচ্ছে যে সীমাদি এইরকমভাবেই ভাইয়ের এই যে মানে ঢুকিয়ে বাড়িতে আজকে সীমাদি বলছে তার বোন কি করে, দিদি কি করে, যেখানে যে মানে ছেলে এবং মেয়ে সাপ্লাই করে। কিভাবে ছেলে মেয়ে সাপ্লাই করে না, ধরুন কোনো বিবাহিত নারী বা পুরুষ ডিপ্রেশনে রয়েছে, তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না, তার স্বামী তাকে দেখছে না, সে মানে মনের দিক দিয়ে ভীষণভাবে ভেঙে পড়ছে, তখন তাকে কোনো এমন পুরুষ সঙ্গী জোগাড় করে দেয় যেই পুরুষ সঙ্গী তাকে আনন্দে রাখতে পারবে। আবার কোনো নারী সঙ্গীর মেয়ের ক্ষেত্রেও এটা করেন। আবার কোনো ছেলেও যদি এরকম হয় যে সে বিবাহিত লাইফে সুখী না, তার একটা জীবনসঙ্গী দরকার, মানে বিয়ের বাইরে আর একটা জীবনসঙ্গী দরকার যে সাইডে থাকবে, সেরকম কোনো ছেলের সাথে মেয়ে এবং মেয়ের সাথে ছেলেদেরকে উনি জুড়ে দেন, এটাই সীমাদি বলেছে। তো সেইখানে ওর বক্তব্য হচ্ছে এটা সীমাদিই করে।
এটা সীমাদিই করে। কারণ তোমরা দেখেছো যে রিতম এবং আমাদের দিশানি মানে রিতমের যে এক্স ওয়াইফ ছিল তার সঙ্গে সম্পর্ক কে জুড়েছিল? সীমাদি জুড়েছিল, যেটা একেবারেই মিথ্যে কথা, যেটা একেবারেই মিথ্যে কথা। তোমরা যদি রিতম এবং রিনির ব্যাপারটা প্রথম থেকে দেখো, রিনির ফুলসজ্জার দিন থেকে রিতম এই দিশানির সঙ্গে সম্পর্ক কিন্তু রেখে যাচ্ছিল। ফুলসজ্জার রাতে ফুলসজ্জার ঘরে ঢোকার আগে রিতম এই দিশানির সঙ্গে পাঁচিল টপকে দেখা করেছিল। তাদের নিয়ে পুরনো ভিডিও যারা করেছে সেই ভিডিওগুলো দেখবেন, জানতে পারবেন যে রিতম কোনো দিনই এই দিশানির সঙ্গে সম্পর্ক কাট করেনি। মাঝখান থেকে শুধুমাত্র মানে দিশানিকে জেলাস ফিল করানোর জন্য রিনিকে এন্ট্রি করিয়েছিল, রিনিকে বিয়ে করেছিল জাস্ট ওকে দেখানোর জন্য, ওকে জ্বালানোর জন্য। ভালোবেসে না তো ঝিমিকে কোনোদিনও এই বাড়িতে এনেছে, না কখনোই ঝিমিকে ও পুরোপুরি গ্রহণ করেছে। ওদের মাঝখানে সব সময় দিশানি ছিল, ডে 1 থেকে ছিল। কাজেই ওদের মাঝখানে মানে সীমাদি এই দিশানিকে ঢুকিয়েছে, এইটা একেবারেই মিথ্যে কথা। কারণ ওর জন্মদিনে উইশ, ওর মানে রিতমের জন্মদিনে গিফট দেওয়া, এগুলো সব ওরা গোপনে করেছে, যেটা পরবর্তীকালে রিনি জানতে পেরেছে। এবং মানে ওর নাম কি বলে, ওই যে মায়াপুরে যে ঘুরতে গেছিল সেটাও সীমাদি অবশ্যই জানতো, কিন্তু সীমাদি উপযাজক হয়ে ওদেরকে মায়াপুরে ঘুরতে পাঠায়নি, ওরা নিজেরা ঘুরতে গেছিল। এবং সেখানে দেখেছিল যে সীমাদি সেই সময় এটা হট কন্টেন্ট যাচ্ছে, এবং সেই জায়গায় এরা দুইজনকে এতটাই ভালোবাসছে যেখানে রিনির কোনো জায়গাই নেই। সেখানে সীমাদি কিছু ওদেরকে প্রস্তাব দিয়েছিল, কিছু উপদেশ দিয়েছিল, যেটা আমি বলবো সীমাদি ঠিক করেনি। অ্যাজ এ মানে কি বলবো, একজন গুরুজন হিসাবে সীমাদির সেখানে উচিত ছিল এই দুটো ছেলে মেয়েকে এটাই বোঝানো যে ভাই তুমি বিয়ে করেছো, তোমার এক্স ওয়াইফের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে তুমি আর এক্স ওয়াইফকে নিয়ে এইভাবে বেলেলাপানা করতে পারো না। তোমার স্ত্রী আজকে রাগ করে অভিমান করে বাপের বাড়িতে চলে গেছে, তুমি তাকে নিয়ে এসে সংসার করো। তুমি একে তো এটা কখনোই করো না যে তোমার বউ রাগ করে চলে গেছে আর সেই সুযোগে তুমি এক্স ওয়াইফকে বাড়িতে এনে নোংরামি করছো, জায়গায় ঘুরে বেড়াচ্ছ, আজকে এই হোটেলে কালকে ওই হোটেলে, ওর নাম কি বলে, ওই যে ওরা যে অ্যাডগুলো করে প্রমোশনাল অ্যাড বা ওইসবের নাম করে তোমরা এই যে জিনিসগুলো করছো, এগুলো করা ঠিক হয়নি। কিন্তু সীমাদি সেখানে সেই সময় ওদেরকে বলেছিল তোদের এই কন্টেন্টগুলো লোকে খাচ্ছে, হ্যাঁ, এবং তোরা এই জায়গায় কি কর, তোরা বিভিন্ন জায়গায় এই কাজের জন্য যাচ্ছিস, যা ওখানে গিয়ে রিলস বানা, এবং তোরা যদি কিছু করতে চাস কিছু প্রোটেকশন ইউজ করে করতে পারিস। এই যে এই কথাটাকে আজকে এতগুলো দিন পরে ও নিয়ে এসে আজকে বলছে। সেই সময় কিন্তু এইগুলো নিয়ে চরম প্রতিবাদ আমরা করেছিলাম, আমি করেছিলাম কারণ আমি সেই সময় ঝিমিকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম আর সীমাদি রিতমকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু এই প্রশ্নগুলো তুলেছিলাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভাই, একটা মানুষের সঙ্গে প্রায় 2 বছর ধরে আমি বন্ধুত্ব পালন করে যাচ্ছি, আমি তার সঙ্গে ওর নাম কি বলে পার্সোনালি তার বান্ধবীর বাড়িতে দেখা করতে যাচ্ছি, আমি তার সঙ্গে ফোনে কথা বলছি, আমি তার সঙ্গে কন্টেন্ট, সে যে কন্টেন্ট যাকে নিয়ে কন্টেন্ট করছে সেই কন্টেন্টের বাড়িতে কখন যাচ্ছে কখন আসছে, কি মানে কত টাকা অটো ভাড়া, অটো করে যাচ্ছে না টোটো করে যাচ্ছে, টোটো করে গেলে টোটোতে কত ভাড়া দিচ্ছে না দিচ্ছে, সমস্ত ডিটেলস জেনে সেখান থেকে খবর নিয়ে তার সঙ্গে কি হচ্ছে, কোন লয়ার ঠিক হয়েছে, লয়ারের সঙ্গে কেসটা কতদূর গেছে, কতদূর কি হচ্ছে, সমস্ত খবরাখবর নিয়ে এসে মালাই মার্কে চাটা আমি খাচ্ছি, মশলা মাখিয়ে ভিউয়ার্সদের কাছে কন্টেন্টটা আমি পরিবেশন করছি ভেতর থেকে, মানে প্রত্যেকটা খবর নিয়ে এসে, তখন তার মনে হচ্ছে না। তাহলে যে মানুষ যোগ্য সময়ে যোগ্য প্রশ্ন রাখতে পারে না, যে মানুষ সঠিক সময়ে সঠিক প্রশ্ন
করার মতন সিদ্ধারা রাখে না, তার সেই প্রশ্নের আর কোনো যুক্তিযুক্ততা থাকে কি? তাহলে তারপরে যদি সে সেই প্রশ্ন করে তাহলে তাকে বলা হয় সুবিধাবাদী ভণ্ড মেয়ে ছেলে। কারণ সেই সময় তার সুবিধা ছিল, সেই সময় সীমাদির কাছ থেকে সুবিধা নেওয়ার ছিল বলে এই প্রশ্নগুলো সেদিন করতে পারেনি। আজকের ডেটে সীমাদিকে প্রয়োজন শেষ হয়ে গেছে বলে আজকের ডেটে সীমাদির দিকে আঙুল তুলছে। কারণ এখন সীমাদিকে নিচু নামাতে হবে, এখন সীমাদিকে শেষ করতে হবে, এখন সীমাদির মুখটাকে বন্ধ করতে হবে এবং সেটা করার জন্য যা যা পন্থা অবলম্বন করতে হবে। আজকে এটা করে সীমাদিকে প্রমাণ করতে চাইছে সীমাদি ছেলে এবং মেয়েদের সঙ্গে কারো যদি কোনো স্ত্রীর যদি মানে স্বামীর অভাব হয় সীমাদি স্বামী জোগাড় করে দেয়, কোনো স্বামীর যদি মানে স্ত্রীর বাইরে অন্য কোনো নারী সঙ্গ দরকার হয় তাকে জোগাড় করে দেয়। আমরা সবাই দেখেছি এমতো অবস্থায় সীমাদি এতদিন লম্বা যে 4 বছরের ইউটিউব জার্নিতে এই ধরনের ঘটনা রিতম এবং রিনির জায়গা ছাড়া একটা জায়গাও দেখিনি। এবং যেখানে রিতম নিজে যেচে পড়ে তার এক্স ওয়াইফকে তার জীবনে নিয়ে এসছে, সেখানে সীমাদির দিকে আঙুল তুলে সীমাদি তাদের মানে রিতমের জীবনে তার এক্স ওয়াইফকে নিয়ে এসছে, এই কথাটা বলা একেবারে সর্বৈব মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা, যেটা ধোপে টেকা উচিত না। কারণ জোর জবরদস্তি কারো জীবনে কেউ কাউকে নিয়ে আসতে পারে না। যদি সেটাই হতো এই যে জোর করে ঝিমিকে ওই বাড়িতে সংসার করানোর জন্য উঠিয়ে দিয়ে আসা হয়েছিল, তারপরে ঝিমির আর রিতমের সংসারটা কেন হলো না? যদি তাই হতো জোর করে কেউ কাউকে ঢুকিয়ে দিয়ে এই রকম সম্পর্ক স্থাপন করাতে পারত, তাহলে আজকে রিতম এবং রিনির সম্পর্কটা আজকে একেবারে সাকসেসফুল বিবাহিত সম্পর্ক হতো, যেটা হয়নি। সেদিন আমরা বলেছিলাম জোর করে সংসার হয় না, জোর করে সম্পর্ক হয় না, জোর করে ভালোবাসা হয় না। পৃথিবীর সমস্ত কিছুর অধিকার জোর করে পাওয়া যায়, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সংসারও জোর করে হয় না। সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। কাজেই সীমাদি কোনো নারীর সঙ্গে পুরুষের মানে কোনো পুরুষ একাকিত্বে ভুগছে, কোনো নারীকে এনে সীমাদি তার সঙ্গে জুড়িয়ে দিয়ে সম্পর্ক করিয়ে দিয়েছে, এই ধরনের ঘটনা আমরা কোথাও দেখিনি। তুই এখন মানে কি বলবো, তোর নোংরা মুখটা ঢাকার জন্য অনেক রকমভাবে চেষ্টা করে যাচ্ছিস সীমাদিকে কলুষিত করার, সীমাদিকে কালিমা লিপ্ত করার, সীমাদি নোংরা মানসিকতার, সীমাদির এই ভারতবর্ষের নাগরিকত্ব নেই। কেন সীমাদি ওপার বাংলার এত ক্রিয়েটার মানে সীমাদির হয়ে এত ভিউয়ার্স সীমাদির কমেন্ট বক্স আলোকিত করে থাকে, কেন যেই বাংলাদেশ পাকিস্তানকে সাহায্য করছিল ভারতের বিরুদ্ধে গিয়ে সেই বাংলাদেশকে নিয়ে সীমাদি কথা বলে? কারণ সীমাদির জন্মের ঠিক নেই, হয়তো ওপার বাংলা থেকেই সীমাদি এপার বাংলায় এসছে, সেই কারণের জন্যই সীমাদি আজকে ভারতে মানে অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসে আছে। এবার দেখ, এটা তুই যদি প্রমাণ করতে পারিস যে সীমাদির এদেশের নাগরিকত্ব বৈধ নয়, সীমাদির কাগজপত্র সব ইল্লিগাল, সীমাদির প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব ডুপ্লিকেট বের করেছে, সেগুলো তোকে প্রমাণ করতে হবে। তুই এখানে অনুমানের ভিত্তিতে কথা বললি, আর তোর কথা শুনে আমরা স্ট্যাম্প দিয়ে বললাম হ্যাঁ ভাই, হ্যাঁ ঢেপি তুই ঠিক বলেছিস, তুই 100% ঠিক, সীমাদি অবৈধ, সীমাদির মানে এই ভারতের নাগরিকত্ব বলে কিছু নেই, সীমাদি এখানে বেআইনিভাবে রয়েছে, সীমাদিকে লাথি মেরে পাছায় লাথি মেরে ওই দেশে পাঠিয়ে দেওয়া উচিত। মানে আমি ভাবি যে তোরা মানুষকে दुश्मन न करे दोस्त ने ऐसा काम किया है, जो दुश्मन ने नहीं किया है वो दोस्त ने काम किया है। तो তুই সেই বন্ধুদের মধ্যে পড়িস যেই বন্ধুত্বের মধ্যে শত্রু যেই কাজ না করতে পারে বন্ধু সেজে তার থেকে ভয়ঙ্করতর ক্ষতি তুই করে দিতে পারিস। তুই হচ্ছিস সেরকম মানুষদের মধ্যে পড়িস। আজকে তোর মেয়ে ঘরে মানে
ছেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে, এই কথাটা তোর গাত্রদাহ এতটা হয়েছে। অথচ এই একই কথা কিন্তু ওয়াইটির দাদাভাই বহুদিন আগে একটা ভিডিওতে বলেছিল, তোর মেয়ের কিছু একটা অনুষ্ঠান ছিল তোদের বাড়িতে, হ্যাঁ, এবং তোর মেয়ে ঘরে তোর মুখের সামনে দরজা বন্ধ করেছে, তার কোনো পুরুষ সঙ্গীকে নেই। তুই কি বলেছিলিস, এখন বড় হয়েছে গল্প করতেই পারে, আর আমরা তো পাশের ঘরেই আছি, কিছু করলে না কি, এরকম একটা ভিডিও বহুদিন আগে করেছিলিস, তোর নিশ্চয়ই মনে আছে। তাহলে যেই কথাটা অনেক দিন আগে একজন বলেছিল এবং আজকে বর্তমানে তুই ওয়াইটির দাদাভাই বলতে বলতে থুতু উঠে যাচ্ছে, সেখানে অন্য কাউকে দোষারোপ করছিস কেন? সে তোর বাড়িতে গেছে তোর মেয়ের জন্মদিনে, সে যেটা দেখেছে সেটাই বলেছে, আর যে পড়ে সে বলতে যায়নি। তার আগে তাকে নিয়ে একাধিক নোংরা ভিডিও তুই করেছিস, তার পরিপ্রেক্ষিতেই সে তোকে এই কথাটা বলতে বাধ্য হয়েছে, কারণ তুই এটাকে কন্টেন্ট করে খাবি বলেই ওইভাবে তাকে খোঁচাচ্ছিলিস, ওইভাবে তাকে নোংরা কথা বলছিলিস, যাতে সে ক্ষিপ্ত হয়ে গিয়ে একটা পার্সোনাল অ্যাটাক করে আর সেটাকে ভাঙিয়ে তুই খেতে পারিস। তুই হচ্ছিস এতটাই নোংরা বজ্জাত মেয়ে ছেলে। তো তোকে একটাই কথা বলবো, যে ওই অ্যাজামশনের বশবর্তী হয়ে অনেক কিছু ভাট বকতে বসিস, ওই ভাট গল্পটা তুই তোর জায়গা মতন গুজে রেখে দে। সীমাদির এখানে মানে নাগরিকত্বের বৈধতা আছে না নেই সেটা জায়গা মতন যেখানে প্রমাণ দেওয়ার সীমাদি দেবে। তোর এখানে ক্যামেরা খুলে এসে সীমাদি তোকে প্রমাণ দিতে বসবে না, আর দেবেও না। বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাটা বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা, যে সীমাদির জন্মবৃত্তান্তের ওপরে প্রশ্ন তোলার আগে তোর ননদ যাকে অ্যাডপ্ট করেছে তাকে, সেই বাচ্চাটাকে যখন বড় হবে জিজ্ঞাসা করবি তোর আবার কিসের জন্মদিন, তোর তো জন্মেরই ঠিক নেই, তোর বাবা মা তো তোকে ফেলে দিয়ে গেছিল অনাথ আশ্রমে, তারপরে এরা তোকে অ্যাডপ্ট করে নিয়ে গেছে, তোর আবার কিসের জন্মদিন পালন করছিস, কোন জন্মদিন পালন হচ্ছে তোর, ওই বাচ্চাটাকে প্রশ্ন করিস, যেই বাচ্চাটাকে যত্ন করে তোর ননদ এবং নন্দাই, হ্যাঁ, আদর করে অ্যাডপ্ট করে নিয়ে এসছে, সেই বাচ্চাটাকে এই প্রশ্নটা করিস। হ্যাঁ, যার বাড়িতে না নিজের বাড়িতে একটা অ্যাডপ্টেড চাইল্ড রয়েছে, সে আরেকজনকে এই ধরনের প্রশ্ন কিভাবে সোশ্যাল মিডিয়ায় করছে ভাবতে অবাক লাগে এবং লাস্টে ছি ছাড়া আর কিছুই বলতে ইচ্ছা করে না। বুঝতে পেরেছিস? প্রশ্নটা বৈধ তখনই হবে যখন তোর নিজের বাড়ির লোককে এই প্রশ্নটা তুই করবি, যেই সন্তানকে তোর ননদ এবং নন্দাই নিয়ে এসছে অ্যাডপ্ট করে, সেই বাচ্চাটাকে প্রশ্ন করবি, সেদিনকে এই প্রশ্নটা বৈধ হবে, তার আগে এই প্রশ্নটা বৈধ হবে না। বুঝতে পেরেছিস? তো যাই হোক, এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।